জুলাই বিপ্লবে তরুণরা যা করে দেখিয়েছে তা বিশ্বে অনন্য, বাংলাদেশের অগ্রগতি রুখতে পারবে না কেউ, বললেন প্রধান উপদেষ্টা। আমাদের তারুণ্য জুলাই মাসে যা দেখিয়েছে, আগস্ট মাসে যা দেখিয়েছে, সেটা তো পৃথিবীর একটা অনন্য দৃষ্টান্ত। এটা সাধারণ একটা ঘটনা না যেরকম করে অন্য দেশে বিপ্লব হয়, এই হয়। এই বিপ্লব কোথাও হয় নাই। প্রতিটি উন্নয়ন পদক্ষেপে রয়েছে বিএনপির অবদান, বললেন তারেক রহমান। দেশ পুনর্গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তনই লক্ষ্য। গণ অভ্যুত্থানের নেতারাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে, বললেন সার্জিস। গণমাধ্যমের ভূমিকাও ডকুমেন্টেশন হবে, জানালেন প্রেস সচিব। চাকরি ফিরে পেতে বাদ পড়া শিক্ষকদের সচিবালয় অভিমুখে পদযাত্রা, পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ। নিষ্ফল ট্রাম্প মোদির বৈঠক, আবারও ভারতীয়দের হাত পা বেঁধে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র, নয়াদিল্লির কূটনীতি ব্যর্থ। এবং নারী ফুটবলে বিদ্রোহের অবসান, অনুশীলনে ফিরতে রাজি মেয়েরা যুক্ত হবেন কেন্দ্রীয় চুক্তিতে, পিটার বাটলারই থাকছেন কোচ। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবার বিস্তারিত। জুলাই আন্দোলনে দেশের তারুণ্য পৃথিবীর মাঝে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই তারুণ্যকে সুযোগ দিতে হবে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনের তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, দুর্নীতি থেকে বের না হলে বাংলাদেশের কোনো সম্ভাবনাই কাজে লাগবে না। এ সময় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এ সময় প্রশাসনে নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশ্যে আইন উপদেষ্টা বলেন, অনেকেই সেবক হয়ে মালিকের মতো আচরণ করেন। মনে রাখতে হবে, আমরা জনগণের সেবক। একই অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, স্থানীয় পর্যায়ে প্রশাসনে নিযুক্তরা যদি সহযোগিতা করেন তবে মূল্যস্ফীতি অনেকটা কমানো সম্ভব। আমাদের তারুণ্য জুলাই মাসে যা দেখিয়েছে, আগস্ট মাসে যা দেখিয়েছে, সেটা তো পৃথিবীর একটা অনন্য দৃষ্টান্ত। এটা সাধারণ একটা ঘটনা না যেরকম করে অন্য দেশে বিপ্লব হয়, এই হয়। এই বিপ্লব কোথাও হয় নাই। তার প্রতিটি জিনিস যদি আপনারা বিচারে বসেন, দেখবেন যে এটা প্রতিটি দিক থেকে অনন্য। সেই অনন্য ক্ষমতা এই দেশের তরুণদের মধ্যে আছে, এটা হারিয়ে যাবে না। আপনারা মনে করেন না যে এটা এক ঘটনায় শেষ, এটা শেষ হয়নি, শুরু হলো মাত্র। কাজেই সেইভাবে আমাদেরকে এই তরুণদের সুযোগ দিতে হবে। এদিকে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সবাইকে টিম হয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পণ্যমূল্য নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। আগামীতে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেও জানান তিনি। ফজলে আদিত্যের রিপোর্ট। রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন সরকার প্রধান। জানান, সংখ্যালঘু সহ সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। নারী শিশুদের রক্ষা এটা বিশেষ দায়িত্ব, সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব। কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি, একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি। এটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনাও দেন তিনি। তারপরে সমসাময়িকভাবে যে সমস্ত বিষয়গুলো হয়, যেমন বাজার দর, এটা নিয়ে বহু কথা হয়, সেখানে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা হতে পারে।
আমার জেলা বাজার দর সবচেয়ে ভালো। একটা প্রতিযোগিতা থাকবে, আমাদের কাজের মধ্যে আনন্দও আসতে হবে। প্রশাসনকে টিম হয়ে কাজ করার নির্দেশনা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, একজনের ভুল সরকার যেন সাফল্য বঞ্চিত না হয় এজন্য সব দিক বিবেচনায় রেখে কাজ করতে হবে। টিম গঠনের জন্য যখন একত্র হয় তখন টিমের কি কার করণীয় সেগুলো নিয়ে আলোচনা, কার ঘাটতি আছে, কাকে তোমার কারণে আমারটা নষ্ট হচ্ছে। খেলা হলো একটা সামগ্রিক জিনিস, একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয়। কাজে আমরা কেউ যেন এমন কোনো ভুল কাজ না করি যাতে করে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়। এই সময় ভোগান্তি দূর করতে আগামীতে পাসপোর্ট তৈরিতে আর পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। পাসপোর্টও দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। যে কোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করে ৩১ দফার ভিত্তিতে দেশ গড়তে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের মানুষের জন্য যতটুকু করার চেষ্টা হয়েছে তার প্রতিটি উদ্যোগেই রয়েছে বিএনপির অবদান। দেশ পুনর্গঠনের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য বলে দাবি করেন তারেক রহমান। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। রোববার নড়াইল জেলা বালক বিদ্যালয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল উদ্বোধন করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির ভূমিকা অস্বীকারীদের সমালোচনা করেন নেতারা। আজ যারা তারেক রহমানের এবং বিএনপির অবদানকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের ভূমিকাকে অস্বীকার করছে, তারা পিতাকে অস্বীকার করছে। সামনে নির্বাচন, সেই নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার অধীন হবে, আল্লাহর রহমতে সেই সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার। ধৈর্য এবং সহনশীলতার সাথে সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করবেন। ক্ষুদ্র স্বার্থ ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থে আপনারা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে অতীতের প্রতিটি পদক্ষেপে রয়েছে বিএনপির অবদান। তাই আগের মতোই দিশা পেতে জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। হতে পারে আমরা যতটুকু করতে চেয়েছিলাম বিভিন্ন কারণে আমরা হয়তো ততটুকু করতে পারিনি, কিন্তু তারপরেও করার মধ্যে যতটুকুই করেছে একমাত্র আপনাদেরই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। তারেক রহমান বলেন, বিএনপির এখন একটি লক্ষ্য, দেশ পুনর্গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তন। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে ৩১ দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। পলাতক স্বৈরাচার সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ রাজনৈতিক অর্থনৈতিক সব খাত ধ্বংস করেছে উল্লেখ করে দেশের সবাই এর ভুক্তভোগী বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের প্রতিটি মানুষ আজ আমরা এই ধ্বংসের ভুক্তভোগী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। রোববার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যে কোনো মূল্যে উত্তম নির্বাচন করতে হবে, এই জন্য মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। সরকারের পক্ষ থেকে নির্বাচনে কোনো হস্তক্ষেপ করা হবে না। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে কথা বলার সময় এখনো আসেনি, সময় বলে দিবে কি করতে হবে। যে বর্তমান যে আইনটা, সেই আইনটা যদি কিছু পরিবর্তন না হয় তাহলে যেরকম আছে সেরকমই থাকবে। এবার যেহেতু আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এই নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই,
একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা, এবং যে কোনো মূল্যে এটি করতে হবে। আগামী নির্বাচনের আগে কেউ ক্ষমতার অপব্যবহার করলে দেশে আরেকটি গণবিপ্লব ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জানান, ফ্যাসিস্ট বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং চলতি ফেব্রুয়ারিতেই দলের ঘোষণা দেওয়া হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ক্যাম্পেইনে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম আরো বলেন, যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তারাই নতুন বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। এ সময় রাজনৈতিক দল, পুলিশ ও বিচার বিভাগ এখনো খুনিদের প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। একটা জিনিস বলি, ছাত্র জনতা ক্ষমতামুখী না। ক্ষমতামুখী যদি হতো 5ই আগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না। কিন্তু আমরা ওই 5ই আগস্টে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানদের সাথে কথা বলেছি। আমরা এই অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি। সবার মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা মণ্ডলী হয়েছে। তাই 1 থেকে 36 জুলাই পর্যন্ত প্রতিটি সংবাদ মাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, গেল 15 বছরে ঘটে যাওয়া বড় বড় ঘটনায় সংবাদ মাধ্যমের ভূমিকা খতিয়ে দেখে সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা 1 থেকে 36 জুলাই শীর্ষক এই আলোচনা সভা। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, গণমাধ্যমে আর কোনো বাকশালিজম বা আওয়ামিজম সহ্য করা হবে না। আবার যদি ধূম্রজাল তৈরি করবার চেষ্টা করেন, যেসব গণমাধ্যম করেছেন অতীতে, তারা যদি সেই কাজটি আবার করেন তাহলে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতেই হবে। বাংলাদেশের গণমাধ্যম এখনো ফ্যাসিবাদের দোষরদের হাতে, বাংলাদেশের গণমাধ্যম এখনো পরাধী। জার্নালিজমের নাম করে ইন্ডিয়ালিজম প্রতিষ্ঠা করার যে ষড়যন্ত্র, এটা আমরা রুখে দেব। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শুধু জুলাই আগস্টই নয়, যেসব গণমাধ্যম গেল 17 বছর ধরে সরকারের অপকর্মের পক্ষে বয়ান তৈরি করেছে তাদের বিষয়ে একটি ডকুমেন্ট তৈরি করতে হবে। কার কি করেছেন, কে কিভাবে বয়ান তৈরি করেছেন, কেউ যেন এটা বয়ান তৈরি করবেন আর আপনার সম্পর্কে লেখা হবে না, এটা ভাইবেন না। আমরা প্রত্যেকটা ডকুমেন্টেশন করতে চাই। যারা যারা এখানে আমি শুধুমাত্র দেখলাম হচ্ছে টেক্সটের ডকুমেন্টেশন, টেক্সটের বাইরেও তো অনেকগুলো বয়ান তৈরি হয়েছে ইউটিউবে, অনেকগুলো বয়ান তৈরি হয়েছে টক শোতে, আমি নিজে দেখেছি। যেসব সংবাদ মাধ্যম সরকারের ভুল সমালোচনা করবে তাদেরকেও অন্তর্বর্তী সরকার ধারণ করবে বলে জানান প্রেস সচিব। এমন একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম সে প্রত্যেকটা গভর্নমেন্টকেই যেন কাঠগড়ায় দাঁড় করায়। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। দেশের পট পরিবর্তনের পর চাঙ্গা হয়ে উঠছে প্রবাসী আয়ের গতিপথ। তারই ধারাবাহিকতায় এই মাসের প্রথম 15 দিনে রেমিটেন্স এসেছে 131 কোটি 22 লাখ 30 হাজার ডলার দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 16,009 কোটি টাকা। এর আগে নতুন বছরের প্রথম মাসে 219 কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। অর্থ বছরের হিসাবে গত আগস্ট থেকে টানা 6 মাস 2 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাস ফেব্রুয়ারি প্রথম 15 দিনে 131 কোটি 22 লাখ ডলারের বেশি রেমিটেন্স এসেছে। এর মধ্যে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 46 কোটি 65 লাখ 50 হাজার ডলার। বিশেষায়িত 2 ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে 8 কোটি 87 লাখ 90 হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে 75 কোটি 39 লাখ ডলারের রেমিটেন্স এসেছে। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় 30 লাখ ডলারের রেমিটেন্স। 781 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আর বসুন্ধরা গ্রুপের বিদেশে থাকা সম্পদ ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের বিদেশি নাগরিকত্বের সন্ধানে সিঙ্গাপুর সহ
8 দেশে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। এছাড়া 259 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন ও 84 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লার সাবেক এমপি সুবিদ আলী ভুইয়া, তার স্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলে আদিত্যের রিপোর্ট। অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। নজরুল ইসলাম মজুমদারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদক প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক জানান 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 781 কোটি 71 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অভিযোগে আজ একটি মামলা রুজু হয়েছে। এদিকে 59টি ব্যাংক হিসাবে 259 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন ও 84 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা 1 আসনের সাবেক সংসদ সদস্য সুবেদ আলী ভুইয়া, স্ত্রী মাহমুদ আক্তার ও ছেলে মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। 181 কোটি 42 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া বসুন্ধরা গ্রুপের বিদেশে থাকা সম্পদ প্রতিষ্ঠানের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান, ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবাহার আনবির সহ তাদের পরিবারের সদস্যদের বিদেশি নাগরিকত্বের সন্ধানে সিঙ্গাপুর সহ 8 দেশে চিঠি পাঠিয়েছে দুদক। আনবির 30 লাখ ইউরো বিনিয়োগ করে স্লোভাকিয়া এবং তার মেয়ে ইয়াশা সোবাহান 20 লাখ ইউরো বিনিয়োগ করে সাইপ্রাসের নাগরিকত্ব নিয়েছেন। আর আহমেদ আকবর সোবাহান ও তার স্ত্রী আফরোজা সোবাহান 2.5 লাখ মার্কিন ডলার বিনিয়োগ করে নাগরিকত্ব নেন ক্যারিবিয়ার দ্বীপরাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। বিভিন্ন দেশের 19টি কোম্পানিতে তাদের বিনিয়োগ রয়েছে বলেও তথ্য পেয়েছে দুদক। মানি লন্ডারিং আইনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে বলেও জানান দুদক মহাপরিচালক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। চাকরি ফেরত পাওয়ার দাবিতে প্রাথমিকের বাদ পড়া শিক্ষকদের সচিবালয় ঘেরাওর চেষ্টা পণ্ড করে দিয়েছে পুলিশ। শাহবাগ থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে জলকামান থেকে পানি ছিটিয়ে এবং টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। রোববার বিকেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ফিরে পেতে আন্দোলনরত বাদ পড়া শিক্ষকরা শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে। শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। এতে আন্দোলনকারীরা সড়কে বসে পড়লে তাদের উপর জলকামানে পানি ছিটিয়ে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আন্দোলনকারীরা। পানির ঝাপটাটা সহ্য করতে পারি না, আমি ওখান থেকে এই অবধি এসেও নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি পড়ে গেছি। পুলিশ জানায় জনদুর্ভোগ এড়াতেই তাদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। এখন প্রেস ক্লাবের কথা বলে তারা কিন্তু হুট করে কি হলো যে এই শিক্ষা ভবন দিয়ে তারা সচিবালয়ের সামনে যেতে চায়। সচিবালয় আপনারা জানেন 144 সবসময় জারি করা, এখানে একটা প্রোটেক্টিভ এরিয়া, এখানে তারা বারবার এই কাজটাই করতেছে। হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিতরা 11 দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। বান্দরবানের লামা উপজেলার 5টি রাবার বাগান থেকে 26 জন রাবার শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। শনিবার দিনগত রাত 1:30টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরুংঝিরি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা রাবার বাগানে ট্রেপারের কাজ করতেন। তাদের বেশিরভাগই কক্সবাজারের রামু ও ঈদগাঁ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। তাদের 20 জনের পরিচয় পাওয়া গেছে। পুলিশ জানায় শ্রমিক অপহরণের খবরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ উদ্ধার অভিযানে নেমেছে। ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় অপহরণের সুযোগ পাচ্ছে সন্ত্রাসীরা। এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে অপারেশন ডেভিল হান্টে গেল 24 ঘন্টায় আরও 389 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
পাশাপাশি মামলা ও অন্যান্য অপরাধে 751 জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেফতার হয়েছে 1140 জনকে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পুলিশ সদর দপ্তর। এতে বলা হয়, গ্রেফতারের পাশাপাশি গত 24 ঘন্টায় একটি পাইপ গান ও দেশীয় কুড়াল উদ্ধার করা হয়েছে। গত 8 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত 4847 জনকে গ্রেফতার করা হলো। গত 7 ফেব্রুয়ারি গাজীপুরের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। এই ঘটনার পর দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় 8 ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়। শরীয়তপুরের নড়িয়ায় একটি মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে কুমির, অজগর, ভালুক সহ 10 প্রজাতির 31টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। রোববার বিকেলে নড়িয়ার কলকাতা গ্রামের মডার্ন ফ্যান্টাসি কিংডম ও মিনি চিড়িয়াখানায় এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা এই মিনি চিড়িয়াখানা থেকে একটি মিঠা পানির কুমির, একটি ভাল্লুক, একটি অজগর, মেষবিড়াল, সজারু, বিভিন্ন প্রজাতির পাখি সহ 31টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া বন্যপ্রাণীগুলোকে 14 দিনের কোয়ারেন্টাইন মেইনটেইন করে গাজীপুর সাফারি পার্কে স্থানান্তর করা হবে। এর মধ্যে কিছু বন্যপ্রাণী অবমুক্ত করে দেওয়া হয়। এ সময় সারা দেশে গড়ে ওঠা সব মিনি অবৈধ চিড়িয়াখানায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। গোপন সূত্রে তথ্য ছিল যে এই পার্কে কিছু বন্যপ্রাণী, যেমন 10 প্রজাতির 31টি বন্যপ্রাণী অবৈধভাবে খাঁচায় বন্দিরত অবস্থায় প্রদর্শন করা হচ্ছিল। আমাদের যে বন্যপ্রাণী সংরক্ষণের নিরাপত্তা আইন 2012 অনুযায়ী দেশীয় প্রজাতির কোনো বন্যপ্রাণী খাঁচায় বন্দি রাখা, সংরক্ষণ করা, প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। রাজধানীতে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে বগুড়া ফেস্ট 2025। আগামী 28 ফেব্রুয়ারি বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির আয়োজনে বনানীতে এ আয়োজন করা হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এই কথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেস্টের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব জুলফিকার হুসাইন সোহাগ সহ সংগঠনের অন্যরা। উত্তর পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী এই জেলার ঢাকায় বসবাসরত সাংবাদিক, সাহিত্যিক ও শিল্পীদের উদ্যোগে এই উৎসব আয়োজন করা হচ্ছে। ফেস্টে বিভিন্ন প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা ও দই উৎসব সহ নানা লোকজ আয়োজন থাকবে বলে জানান আয়োজকরা।